এইচটিএমএল বেসিক পার্ট 4-এ পুনরায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। পার্ট 4-এ আমরা কিভাবে একটা পেজের সাথে অন্য একটি পেজের লিংক তৈরি করতে হয় এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা ইমেজের ব্যবহার দেখব। লিংক এর অভিধানিক অর্থ সংযুক্ত করা, অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে অন্য একটা পেজকে যুক্ত করাই হলো লিঙ্কিং। এইচটিএমএল এ লিঙ্কিং করার জন্য এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আছে প্রথমে, এবং তার জন্য যে লিঙ্কটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই লিঙ্কটা HREF অ্যাট্রিবিউটের মধ্যে লিঙ্কটিকে দিয়ে দিতে হবে। এবং আমাদের অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমরা যে টেক্সটটি প্রদর্শন করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের লিঙ্কে যে টেক্সটটি প্রদর্শিত হবে সেই টেক্সটটিকে আমরা মাঝখানে দিয়ে দিব। এই হচ্ছে মোটামুটি অ্যাঙ্কর ট্যাগের ব্যাপার, অর্থাৎ যে পেজের সাথে লিঙ্ক তৈরি করতে হবে তার অ্যাড্রেস HREF এর মধ্যে লিখতে হবে, এবং লিঙ্কে যে লেখাটি প্রদর্শন করতে হবে তা যে ব্যাপারটি বললাম আর কি, যে ট্যাগের মাঝখানে এলিমেন্ট কন্টেন্টের অংশে রাখতে হবে। এখন আমরা একটি প্রোগ্রাম দেখব, প্রোগ্রাম দেখলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে এই প্রোগ্রামটি আমরা একটু চেষ্টা করে দেখি। তাহলে আমরা ফাইল থেকে নিউ করব। এখন আমরা এখান থেকে আচ্ছা, আমাদের এই অংশটি থাক। এখন আমরা চাচ্ছি যে আমরা আরেকটা পেজের সাথে লিংক করব। তো ইতোমধ্যে আমরা index.html পেজ তৈরি করেছি এবং page1.html নামে দুইটা পেজ তৈরি করেছি। সেক্ষেত্রে আমরা পেজের সাথে পেজের লিংক করতে পারি, অথবা আমরা অনলাইনে কোনো ওয়েব পেজের সাথেও আমরা লিংক করতে পারি। তো আমরা এক্সাম্পলে যে জিনিসটা দেখলাম এটি হচ্ছে, আমরা চেষ্টা করেছি www.google.com যে পেজটি আছে এই পেজের সাথে একটা লিংক তৈরি করতে। তো আমরা প্রথমে সেই ব্যাপারটি দেখি এবং পরবর্তীতে আমরা পেজের সাথে পেজে কিভাবে লিংক তৈরি করা যায় সেই ব্যাপারটিও দেখব। তাহলে এখানে আমাদের লিংক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগের এ ট্যাগ নিতে হবে। আচ্ছা, শুধুমাত্র এ ট্যাগ দিয়ে কোনো কাজ হবে না, এর সাথে লিংক তৈরি করার জন্য আমাদের HREF অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। HREF এর অর্থ হচ্ছে হাইপার রেফারেন্স। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা লিখব http://google.com। আর আমরা এখানে দেখতে চাচ্ছি যে গুগল। এখন এটা যদি আমরা সেভ করি, তাহলে আমরা লিংক নামে সেভ করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লিংক তৈরি হয়েছে এবং আমাদের এখানে গুগল লেখাটি দেখাচ্ছে। এখন যদি এই লিংকের উপরে আমরা মাউস ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ক্লিক করার মাধ্যমে আমরা google.com-এ আমরা চলে যেতে পারবো।
তাহলে আমরা দেখলাম যে আমরা আমাদের পেজ থেকে আমরা google.com-এ কিভাবে পৌঁছে গেলাম ব্যাপারটি। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা মেল অ্যাড্রেসকে আমরা লিংক করব, অর্থাৎ কেউ যদি আমার মেল আইডিতে যদি ক্লিক করে তাহলে সে ওই আইডিটি আমার ওই মেইল অ্যাড্রেসে মেইল পাঠাতে পারবে। এই জন্যে কিছু নিয়ম আছে, আমরা একটু চেষ্টা করে দেখি যে কিভাবে কাজ করে। আমাদের একইভাবে আরো একটি অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে এবং একইভাবে আমাদের HREF নিতে হবে এবং এখানে লিখতে হবে মেইল টু, তারপরে একটি কোলন দিতে হবে, এরপরে আমাদের মেইল অ্যাড্রেসটি লিখতে হবে। তো এখানে আমরা লিখতেছি admin@google.com। আসলে যেটা আমরা লিখেছি এটা কোনো রিয়েল কোনো মেইল অ্যাড্রেস নাও হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা মানে মেইল অ্যাড্রেসের ফরম্যাটটা এরকমই হয়। তাহলে আমরা এখানে একটা টেক্সট লিখি, আমরা এই টেক্সটই এখানে লিখে দিতে পারি, সেক্ষেত্রে আমরা এই মেইল আইডিটি দেখতে পাবো। আমরা এখানে লিখলাম ইমেইল দিয়ে আমরা এখানে এই টেক্সটটি দিয়ে দিতে পারি। এখন যদি সেভ করে আমরা দেখি, তাহলে আমাদের লিঙ্কটি দেখাচ্ছে। এখন যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে বলছে যে লঞ্চ অ্যাপ্লিকেশন। এখানে আমি জিমেইল থেকে মেইল পাঠাবো নাকি ইয়াহু থেকে পাঠাবো, আমাকে হচ্ছে চুজ করতে বলছে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে আমরা এইভাবে লিংক করতে পারি, একটা ইমেল অ্যাড্রেসকে এভাবে লিংক করতে পারি। এখন আমরা এক পেজের সাথে অপর পেজের কিভাবে লিংক করব এই বিষয়টি দেখব। তো আমরা যে এক্সাম্পল দুইটি দেখলাম এখানে দুইটা লিঙ্কই পাশাপাশি দেখাচ্ছে, তো আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করে নিচে পাঠিয়ে দিতে পারি। এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর, এবং এখানে আরেকটা বিআর ট্যাগ ব্যবহার করি। এরপরে আমরা যে কাজটি করব এটার সাথে পেজ 1-এর আমরা লিংক করব। আমরা যেহেতু সবগুলো ফাইলকে একই লোকেশনে রেখেছি, সবগুলো ফাইলকে কিন্তু আমরা একই লোকেশনে রেখেছি, যার কারণে আমরা যদি লিংক করতে চাই তাহলে খুব সহজেই লিংক করতে পারবো এবং যে পেজের সাথে আমরা লিংক করতে চাচ্ছি শুধুমাত্র সেই ফাইলের নামটা লিখে দিলেই হবে। তো আমরা চাচ্ছি যে পেজ 1-এর সাথে আমরা লিংক করব। তাহলে আমরা যদি পেজ 1 লিখি, page1.html লিখি, সেক্ষেত্রে আমাদের পেজ 1-এর সাথে লিংক তৈরি হবে।
এখন যদি আমরা সেভ দিয়ে দেখি, তাহলে আমরা যদি পেজ ওয়ানে ক্লিক করি তাহলে আমাদের পেজ ওয়ান কিন্তু ওপেন হচ্ছে। এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে পেজ ওয়ানকে পেজ ওয়ান আমাদের ওপেন করা আছে না? আচ্ছা আচ্ছা, পেজ ওয়ানে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দিই। সেক্ষেত্রে আমরা পেজ ওয়ান থেকে আমরা যে পেজে ছিলাম সেই পেজে যেতে পারবো এবং পুনরায় আবার ওই ওই পেজ থেকে আবার ফিরে আসতে পারবো। এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিই, HREF ইকুয়াল ডাবল কোটেশন, আমাদের পেজের নামটা হচ্ছে link.html, যার কারণে আমরা এখানে link.html দিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে লিখলাম লিঙ্ক পেজ। এখন যদি সেভ দিয়ে দেখি তাহলে এই পেজে আমাদের আরো একটি লিঙ্ক তৈরি হবে। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লিঙ্ক পেজে চলে গেলাম, আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আবার পেজ ওয়ানে চলে আসলাম। তাহলে আমরা একটা পেজের সাথে আর একটা পেজের কিভাবে লিঙ্ক করা যায় সেই বিষয়টি বুঝতে পারলাম। এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে। ছবি সংযোজন। ওয়েব পেজে ইমেজের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পেজটি ব্যবহারকারীদের কাছে যেমন আকর্ষণীয় হয়ে ওঠে তেমনি ব্যবহার বান্ধবও হয়। আকর্ষণীয় নেভিগেশন বার, বাটন, ব্যানার ইত্যাদিতে ইমেজের ব্যবহার অপরিহার্য। ওয়েব পেজে ইমেজ বা ছবি যুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্যাগটি হচ্ছে আইএমজি ট্যাগ। এর কোনো শেষ ট্যাগ নেই। শুধুমাত্র আইএমজি দিয়ে কোনো কাজ হয় না, এর সাথে সবসময়ই এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। যেমন আইএমজি, তারপরে আমরা এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এবং এরপরে আমরা এসআরসিতে পিক.পিএনজি নামে একটা ইমেজ ফাইল যুক্ত করেছি। তাহলে পিক.পিএনজি নামে যে ইমেজটি আছে এই ইমেজটি আমাদের ওয়েব পেজের সাথে যুক্ত হবে। তাহলে আমরা এখন একটা প্রোগ্রাম দেখি কিভাবে আমরা ইমেজ সংযুক্ত করতে পারি। আমরা লিঙ্ক পেজে একটা ইমেজ সংযুক্ত করি এবং এখানে আমরা তার জন্য আইএমজি ট্যাগ নেব। আইএমজি ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ থাকে না, যার কারণে একটা স্পেস দিতে হবে এবং স্ল্যাশ সিম্বল দিতে হবে। এবং আইএমজি ট্যাগের মধ্যে তাহলে আমাদের ইমেজ যুক্ত করার জন্য এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে ইমেজের লিঙ্কটি যুক্ত করে দিব। তো সাধারণত যে কাজটি করা হয়ে থাকে যে ওয়েবসাইটের আমরা যে ফোল্ডারটি তৈরি করি তার মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিতে হয় এবং যে ফোল্ডারের মধ্যে আমরা সবগুলো ইমেজকে একসাথে রাখবো। সচরাচর ফোল্ডারটির নাম দেওয়া হয় ইমেজেস, অর্থাৎ ইমেজ সমূহের যে ফোল্ডার। তো আমরা এখানে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করি, ইমেজেস। তো ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ইমেজটিকে রাখবো। তাহলে আমরা একটি ইমেজ নিয়ে আসি।
আমাদের এখানে পিক ডট পিএনজি নামে একটা ইমেজ আছে, এই ইমেজটি আমরা নিয়ে যাই, কপি, নিউ ওয়েবসাইট, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটিকে রাখবো। তাহলে এখন যদি আমরা এখানে লিঙ্কটি যুক্ত করি, তাহলে আমরা পিক ডট পিএনজিতে যে ইমেজটি আছে সেই ইমেজটি আমরা যুক্ত করতে পারবো। তো আমরা যেহেতু আমাদের যে ওয়েবসাইটের যে ফোল্ডার তার মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়েছি, যার কারণে প্রথমেই আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে, ইমেজেস। এরপরে ফোল্ডারের মধ্যে আমাদের পিক ডট পিএনজি ইমেজটি রয়েছে, যার কারণে এখানে স্ল্যাশ দিয়ে আমাদের ইমেজটির নাম লিখতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে আমরা সবকিছুই ঠিকভাবে করলাম কিন্তু আমাদের ইমেজটি দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? অনেকগুলো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে ইমেজের বিভিন্ন ফাইল ফরম্যাট আছে। তো এখানে আমরা পিএনজি ফরম্যাটে একটা ইমেজ নিয়েছি, এখন যদি আমরা এখানে পিএনজি না লিখে জেপিজি লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজটি দেখাবে না। এবং আমরা যদি সঠিকভাবে আমাদের ইমেজটি যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের লোকেশনটি যদি না দেখাই, তাহলেও কিন্তু ইমেজটি প্রদর্শিত হবে না। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি, তাহলে ইমেজটিকে দেখতে পারবো। আচ্ছা, আমরা লিঙ্ক পেজের সাথে লিঙ্ক পেজে ইমেজটিকে যুক্ত করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটি প্রদর্শিত হচ্ছে এবং ইমেজের হাইট ওয়াইড আমরা ইচ্ছা করলে দিয়ে দিতে পারি। তাহলে ইমেজের হাইট ওয়াইড দেওয়ার জন্য এখানে যদি আমরা ওয়াইড লিখি, ওয়াইড ওয়াইড যদি আমরা 300 লিখি, আচ্ছা আমরা ওয়াইড হচ্ছে 500 লিখি, সেক্ষেত্রে পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের ইমেজের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। যদিও বর্তমান সময়ে এইভাবে ইমেজের সাইজ খুব কম ব্যবহার করা হয়, তারপরেও এই বিষয়টি লাগে, অন্তত ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যান্য ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের ব্যবহার কম হলেও ইমেজের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের ব্যবহারটা এখনো প্রচলিত। তাছাড়াও আমরা সিএসএস এর মাধ্যমেও ইমেজের সাইজ পরিবর্তন করতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে হাইটও পরিবর্তন করতে পারি। হাইট পরিবর্তন করার জন্য আমাদের লিখতে হবে HIGHT, হাইট। হাইটে আমরা দিয়ে দিলাম যে 400। সেক্ষেত্রে আমাদের ইমেজটি এখন 400 পিক্সেলে আছে হাইটটা। তাহলে এখন আমরা চাচ্ছি যে আমাদের যে পেজের সাথে আমাদের লিংক করা আছে, এই পেজটিকেই যদি আমরা কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখি, সেক্ষেত্রে আমাদের কি হবে? আমরা চাচ্ছি যে পেজ ওয়ানকে একটা ফোল্ডারের মধ্যে রাখি, তাহলে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজ আছে এবং যে পেজের সাথে আমরা যে পেজে আমরা ইমেজটাকে প্রদর্শন করব সেই ইমেজটিও আর একটা ফোল্ডারের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা ইমেজটাকে কিভাবে লিংক করব, এই বিষয়টি আমাদের অনেক সময় প্রয়োজন হয়। তা আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা আর একটা ফোল্ডার নিলাম, এখানে নাম দিলাম পেজ,
এখন পেজ ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ইমেজটা আমরা প্রদর্শন করতে যাচ্ছি লিঙ্ক ডট এইচটিএমএল পেজে। তো এইটাকে কপি করে আমরা পেজ ফোল্ডারের মধ্যে রাখতেছি। আমরা লিঙ্ক ডট এইচটিএমএল কে রিনেম করে অন্য একটা নাম দিয়ে দিই। আমরা এখানে লিঙ্ক ওয়ান ডট এইচটিএমএল করি, কারণ আমাদের আগে আরেকটা লিঙ্ক তৈরি করা আছে। তো এখন এইটাকে যদি আমরা ওপেন করি, আচ্ছা এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে দুইটা ডট দিতে হবে এবং তারপরে একটা স্ল্যাশ সিম্বল দিতে হবে। এটার অর্থ হচ্ছে যে আমাদের যে লিঙ্ক ওয়ান ডট এইচটিএমএল যে ফাইলটা, এই ফাইলটা আছে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে। তাহলে ওই ফোল্ডার লোকেশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো ওই ফোল্ডার লোকেশন থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমাদের দুইটা ডাবল ডট দিতে হবে এবং তারপরে হচ্ছে একটা স্ল্যাশ সিম্বল দিতে হবে। অর্থাৎ ব্যাপারটি এরকম যে আমরা এখন আছি কোথায়, পেজ ফোল্ডারের মধ্যে। আমাদেরকে লিঙ্ক করতে হবে ইমেজেস ফোল্ডারের মধ্যে গিয়ে। তাহলে আমরা যদি ডাবল ডট দিয়ে রাখি, ডাবল ডট দিয়ে একটা স্ল্যাশ সিম্বল দিই, তাহলে কি হবে, আমরা পেজ ফোল্ডার থেকে বের হয়ে আমাদের যে মূল সাইটের ফোল্ডার অর্থাৎ নিউ সাইট ফোল্ডারের মধ্যে আমরা চলে যাব। তাহলে এখান থেকে আমরা এখন সাধারণ নিয়মেই ইমেজেস ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা ইমেজটিকে লিঙ্ক করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এই পর্যন্ত কাজ হচ্ছে আমাদের পেজ ফোল্ডার থেকে বের হয়ে নিউ সাইট ফোল্ডারের মধ্যে যাওয়া। এর পরের কাজটা আমরা ইতিপূর্বেই করেছি, অর্থাৎ ইমেজেস ফোল্ডারের মধ্যে গেলাম, তারপরে পিক ডট পিএনজি ইমেজটিকে খুঁজে বের করে প্রদর্শন করলাম। এই হচ্ছে কাজ। এখন যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি ফাইলটিকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো। পেজ ফোল্ডার, তাহলে আমরা ইমেজটিকে এখন দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ইমেজের ব্যাপার। এভাবে আমরা ওয়েব পেজে আমরা ইমেজ প্রদর্শন করতে পারি। তাহলে আমাদের এইচটিএমএল পার্ট 4 এখানেই শেষ হচ্ছে এবং পরবর্তীতে আমরা পরবর্তী পার্টে আমরা দেখব যে আমরা কিভাবে টেবিল ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ধরনের লিস্ট ব্যবহার করতে পারি। সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি।